আসসালামু আলাইকুম। মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং বা বহুজাতিক মূলধন বাজেটিং এই চ্যাপ্টারের উপর আমি আজকে 2 নম্বর লাইভ ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 6 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 6 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এ প্রজেক্ট ইন সাউথ কোরিয়া রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ 2 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন। বলছে সাউথ কোরিয়াতে একটা প্রজেক্ট আছে যেখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট লাগবে 2 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন। 1 বিলিয়ন মানে 100 কোটি সাউথ কোরিয়ান ওন, আর 2 বিলিয়ন মানে 200 কোটি সাউথ কোরিয়ান ওন। তাহলে সাউথ কোরিয়াতে একটা প্রজেক্ট আছে যেখানে প্রাথমিকভাবে বিনিয়োগ করা হবে 200 কোটি সাউথ কোরিয়ান ওন। সাউথ কোরিয়ান ওন এটা সাউথ কোরিয়ার মুদ্রার নাম। এখন বলা হয়েছে দ্য প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু জেনারেট নিট ক্যাশ ফ্লোস টু সাবসিডিয়ারি অফ 3 বিলিয়ন অ্যান্ড 4 বিলিয়ন ওন ইন দ্য 2 ইয়ার্স অফ অপারেশন রেসপেক্টিভলি। বলা হয়েছে এই প্রজেক্ট থেকে প্রথম বছর 3 বিলিয়ন অর্থাৎ 300 কোটি সাউথ কোরিয়ান ওন পাওয়া যাবে এবং দ্বিতীয় বছর 4 বিলিয়ন বা 400 কোটি সাউথ কোরিয়ান ওন পাওয়া যাবে। অর্থাৎ তুমি যদি সাউথ কোরিয়ার এই প্রজেক্টে 2 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন ইনভেস্ট করো, তাহলে প্রথম বছর তোমার কাছে ক্যাশ ইনফ্লো হবে কত? 3 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন। আর দ্বিতীয় বছর ক্যাশ ইনফ্লো বা তোমার কাছে নগদ আন্তঃপ্রবাহ হবে 4 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন। এখন বলছে দ্য প্রজেক্ট হ্যাজ নো সালভেজ ভ্যালু, এই প্রজেক্টের কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। হোয়াট ইজ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি কত সেটা বের করতে বলছে। ইফ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 13%, যদি বাট্টার হার 13% হয়। আমরা এনপি বের করতে গেলে অবশ্যই একটা বাট্টার হার প্রয়োজন, সেই বাট্টার হার তারা দিয়ে দিয়েছে 13%। 13% বাট্টার হার ব্যবহার করে আমাদেরকে এনপিভি বের করতে হবে। তো আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু সাউথ কোরিয়ান ওন দেওয়া আছে, আমরা এই অ্যামাউন্টে সরাসরি অঙ্ক করতে পারবো না। আমরা এই সাউথ কোরিয়ান ওনগুলাকে ইউএসডিতে কনভার্ট করব। ইউএসডিতে কনভার্ট করে তারপরে এনপিভি নির্ণয় করব। মানে যখন অঙ্কের মধ্যে অন্য দেশের মুদ্রায় ইনফরমেশন দেয়া থাকবে, আমরা সেই ইনফরমেশনগুলোকে ইউএসডিতে কনভার্ট করব অবশ্যই। ইউএসডিতে কনভার্ট করার পরে আমাদের যে রিকোয়ারমেন্ট জানতে চাইছে সেটা আমরা করে ফেলবো। তো আসো আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে লিখবো এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে লিখবো এনপিভি। হ্যাঁ, তারপর 6 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করব। প্রথমে ইয়ার লিখবো। তো ইয়ার আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিনিয়োগ করব হচ্ছে 2 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন। ফলে আমরা 2 বছর ক্যাশ ইনফ্লো পাবো। ঠিক আছে, যে প্রথম বছর পাবো 3 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন, আর দ্বিতীয় বছর পাবো হচ্ছে 4 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন। তার মানে অঙ্কটা 2 বছর মেয়াদি। হ্যাঁ, 0তম বছরে আমরা বিনিয়োগ করব। সো আমি ইয়ারটা প্রথমে 0 লিখবো। এই 0তম বছরে বিনিয়োগ করা হবে, বিনিয়োগ করলে টাকা চলে যায়, ওই চলে যাওয়াটাকে আমরা মাইনাস দিয়ে বুঝাবো। ঠিক আছে, যে ক্যাশ ফ্লোর ঘরে আমরা 2 বিলিয়ন বা 200 কোটি সাউথ কোরিয়ান ওন লিখেছি, ব্র্যাকেটে লিখেছি, তার মানে এটা কিন্তু মাইনাস ফিগারে আছে। ঠিক আছে, 0তম বছরে আমরা কি করি? বিনিয়োগ করি। কত বিনিয়োগ করেছি? 2 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন বিনিয়োগ করেছি। তো বিনিয়োগ করলে টাকা চলে যায়। সো চলে গেলে সেটা আমরা মাইনাস দিয়ে বুঝাবো। ঠিক আছে, সো 0 বরাবর আমরা মাইনাস দিয়ে 200 কোটি লিখেছি। এই যে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 20 কোটি, 200 কোটি। হ্যাঁ, 200 কোটি সাউথ কোরিয়ান ওন আমরা 0তম বছরে লিখবো। হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে লিখবো, অর্থাৎ এটা মাইনাস ফিগারে লিখেছি। তারপর ইয়ার ওয়ানে আমাদের 3 বিলিয়ন ক্যাশ ইনফ্লো। 3 বিলিয়ন মানে 300 কোটি। সো আমি ইয়ার 1-এ, হ্যাঁ, ক্যাশ ফ্লোর ঘরে 300 কোটি সাউথ কোরিয়ান ওন লিখলাম। আর ইয়ার 2-তে 4 বিলিয়ন ক্যাশ ইনফ্লো। সো আমি ইয়ার 2-তে 4 বিলিয়ন বা 400 কোটি সাউথ কোরিয়ান ওন লিখলাম। তো আমাদের প্রথম যে কলামটা সেটা হচ্ছে ইয়ার, দ্বিতীয় কলামটা হচ্ছে ক্যাশ ফ্লো। ব্র্যাকেটে কিন্তু ওন অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, 0তম বছরে 200 কোটি সাউথ কোরিয়ান ওন, এটা মাইনাস ফিগার। 1 নম্বর বছরে আমাদের ক্যাশ ইনফ্লো 300 কোটি সাউথ কোরিয়ান ওন, আর 2 নম্বর বছরে আমাদের ক্যাশ ইনফ্লো 400 কোটি সাউথ কোরিয়ান ওন। আচ্ছা, এরপর এক্সচেঞ্জ রেট লিখতে হবে। মানে আমরা এই সাউথ কোরিয়ান ওনের ক্যাশ ফ্লোটাকে আমরা ডলারে কনভার্ট করব, ক্যাশ ফ্লোটাকে ডলারে কনভার্ট করব। তাহলে অবশ্যই একটা এক্সচেঞ্জ রেট লাগবে, কিন্তু প্রশ্নে কিন্তু এক্সচেঞ্জ রেট দেওয়া নাই। ঠিক আছে, প্রশ্নে এক্সচেঞ্জ রেট দেওয়া নাই। তো এক্সচেঞ্জ রেট আমরা ধরে নিব। এখানে এক্সচেঞ্জ রেট এর পাশে একটা লেট লিখে দিবা। আমরা ধরে নিচ্ছি যে 1 ইউএসডি সমান 1100 সাউথ কোরিয়ান ওন। যদিও বর্তমানে 1 ইউএসডি সমান 1472 সাউথ কোরিয়ান ওন চলতেছে, তোমরা চাইলে 1472 সাউথ কোরিয়ান ওন দিয়েও সমাধানটা করতে পারো। মানে 1100-র জায়গায় 1472, 1472, 1472 লিখতে পারো।
মানে বইয়ের মধ্যে যখন সমাধানটা করেছে তখন হয়তোবা 1100 ছিল, যে 1 USD সমান 1100 সাউথ কোরিয়ান ওন ছিল। বাট বর্তমানে আমাদের 1472 চলতেছে। 1 USD সমান 1472 সাউথ কোরিয়ান ওন, এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। তুমি চাইলে লেট যেহেতু লিখছো, সামান্য কম বেশ করলেও সমস্যা নেই, 1100 দিয়ে করলেও হবে। আর তুমি যদি মনে করো যে না আমি লেটেস্ট রেট দিয়ে করব, সেক্ষেত্রে 1472 ধরে তুমি হচ্ছে অঙ্কের সমাধান করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আমি 1100 দিয়েই করাই দিচ্ছি, যেহেতু এখানে 1100 দিয়ে ক্যালকুলেশনটা করা আছে, আমি 1100 দিয়েই করাই দিচ্ছি। তো আমরা এক্সচেঞ্জ রেট ব্র্যাকেটে লিখবো লেট। হ্যাঁ, এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে কি যে 1 USD সমান কত সাউথ কোরিয়ান ওন। তো আমরা 1 USD সমান ধরে নিয়েছি 1100 সাউথ কোরিয়ান ওন। তো এক্সচেঞ্জ রেট 1100 1100 1100 তিনবারই লিখবো। এরপরে ক্যাশ ফ্লো ব্র্যাকেটে লিখবো ডলার, মানে এইখানেও ক্যাশ ফ্লো ব্র্যাকেট আছে ওন, কিন্তু আমরা ওন দিয়ে অঙ্কটা করবো না, আমরা ডলারে কনভার্ট করে তারপরে এনপিভি বের করব। সো আমরা ক্যাশ ফ্লো ওন আছে, আমরা কি করব এই ক্যাশ ফ্লো ওনটাকে এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করব, তাহলে ক্যাশ ফ্লো ডলারে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এই যে 200 কোটি, এইটাকে যদি আমরা 1100 দিয়ে ভাগ করি তাহলে এই অ্যামাউন্টটা আসবে। হ্যাঁ, তারপরে 300 কোটিকে 1100 দিয়ে ভাগ করলে এই অ্যামাউন্ট আসবে, 400 কোটিকে 1100 দিয়ে ভাগ করলে এই অ্যামাউন্ট আসবে। সো এগুলো হচ্ছে ডলারের হিসাব। এইটা একটা টেকনিক মনে রাখতে পারো যে আমাদের এখানে যেরকম ধরা হয়েছে $1 সমান 1100 সাউথ কোরিয়ান ওন। এখন কোরিয়ান ওন থেকে কোরিয়ান ওন থেকে যদি ইউএসডি করতে চাই তাহলে ভাগ করতে হবে। মানে এটা জাস্ট মনে রাখবা, খাতার মধ্যে একটা নোট লিখে রাখবা, পরীক্ষার হলে তোমাদের কাজে লাগতে পারে। হ্যাঁ, কোরিয়ান ওন থেকে যখন ইউএসডি করতে চাইবো তখন ভাগ করতে হবে। এই যে আমরা যখন ইউএসডি করতে চাইবো তখন কোরিয়ান ওনটাকে এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই যে এক্সচেঞ্জ রেট হচ্ছে কত 1100, সো কোরিয়ান ওনটাকে আমরা হচ্ছে 1100 দিয়ে ভাগ করব, তারপরে ইউএসডি তে কনভার্ট হবে। আর যদি ইউএসডি থেকে কোরিয়ান ওন করতে চাই তাহলে গুণ করতে হবে। ঠিক আছে, যেমন ইউএসডি তার সাথে আমরা এক্সচেঞ্জ রেট গুণ করব, সেক্ষেত্রে কোরিয়ান ওনটা চলে আসবে। যেমন তুমি যদি হচ্ছে আহ, ধরো এখানে 1 USDর সাথে এক্সচেঞ্জ রেট গুণ করো 1100, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কোরিয়ান ওন কিন্তু 1100 হয়ে যাবে। যদি এখানে 2 লেখো তাহলে এটা 2200 হয়ে যাবে। তার মানে তুমি যদি কোরিয়ান ওন পেতে চাও তাহলে ইউএসডির সাথে এক্সচেঞ্জ রেট গুণ করতে হবে। আর আমরা তো কোরিয়ান ওন পেতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে কোরিয়ান ওন আমার কাছে আছে, ক্যাশ ফ্লো তো ওনে দেওয়া আছে, কোরিয়ান ওন আমার কাছে আছে, আমি চাচ্ছি ইউএসডি পেতে। তাহলে ইউএসডি পেতে হইলে ভাগ করতে হবে, কোরিয়ান ওনকে এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করতে হবে। সো আমরা ক্যাশ ফ্লো যখন ডলারে কনভার্ট করব, 2কে 3 দিয়ে ভাগ করে দিব। যখনই ডলারে কনভার্ট করব, আবারও বলে দিচ্ছি, যখনই ডলারে কনভার্ট করব 2কে 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ কোরিয়ান ওনের যে ক্যাশ ফ্লো, সেই কোরিয়ান ওনের ক্যাশ ফ্লোকে আমরা এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করব, তাহলে ক্যাশ ফ্লোটা ডলারে কনভার্ট হয়ে যাবে। সো আমাদের ক্যাশ ফ্লোটা ডলারে কনভার্ট হলো। এরপর পিভি ফ্যাক্টর, আমাদের এই যে 13% বাটার হার দেওয়া আছে, আমরা পিভি ফ্যাক্টর অ্যাট 13% এই ক্যালকুলেশনটা করব। পিভি ফ্যাক্টর বের করার একটা সূত্র আছে। পিভি ফ্যাক্টর বের করার সূত্রটা হচ্ছে 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তো আমাদের আই এর মান হচ্ছে ফিক্সড। ঠিক আছে, ধরো আমি এখানে যদি ক্যালকুলেশনটা একটু করি, যেমন ইয়ার জিরো ইয়ার জিরো, তখন সূত্রটা হবে 1, তারপর ডিভাইড বাই 1 প্লাস আই এর মান ফিক্সড 13% বা 0.13, সময়টা জিরো, এই যে ইয়ার জিরো না, সময়টা জিরো, তাহলে এখানে কিন্তু 1ই আসবে। আবার যখন তুমি ইয়ার 2 এর পিভি ফ্যাক্টর বের করতে চাইবা, ইয়ার 1 এর পিভি ফ্যাক্টর বের করতে চাইবা, তখন সেম সূত্র 1/1 প্লাস 0.13 হোল টু দি পাওয়ার 1 দিবা, দেখবা এখানে রেজাল্ট আসবে 0.8850। যখন তুমি ইয়ার টু এর পি ফ্যাক্টর বের করতে চাইবা, তখন 1 প্লাস 0.13 পাওয়ার 2 দিবা, তাহলে এখানে আসবে 0.7831। তো আমাদের পি ফ্যাক্টর জাস্ট মনে মনে ক্যালকুলেশন করলেই হবে। হ্যাঁ, 0তম বছরের পি ফ্যাক্টর সবসময় 1, তুমি চাইলে ক্যালকুলেশন করে বের করতে পারো, অথবা তুমি সরাসরি 1 বসাইতে পারো। জিরোর পি ফ্যাক্টর সবসময় 1, বাট্টার হার যাই হোক না কেন, জিরোর পি ফ্যাক্টর সবসময় 1। তারপরে বছর 1 এর পি ফ্যাক্টর 0.8850, বছর 2 এর পি ফ্যাক্টর 0.7831। আচ্ছা, এরপর আমরা কি করব, এই ক্যাশ ফ্লোর সাথে পি ফ্যাক্টর গুণ করব, তাহলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। হ্যাঁ, সো 6 নম্বর কলামটা কিভাবে আসবে, 4-এর সাথে 5 গুণ করতে হবে, তাহলে প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, ব্র্যাকেটে ডলার লিখে দিবা, কারণ ডলারের যে হিসাবগুলো আছে তার সাথে পি ফ্যাক্টর গুণ করলে যে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে সেগুলোও তো ডলারেই আসবে।
তো আমরা এই অ্যামাউন্টের সাথে 1 গুণ করলে সেটা মাইনাস ফিগারের অ্যামাউন্টই আসবে। তারপর এই অ্যামাউন্টের সাথে 0.8850 গুণ করলে আমাদের এই অ্যামাউন্ট আসবে। তারপর এটার সাথে 0.7831 গুণ করলে প্রেজেন্ট ভ্যালু আসবে। এখন এই 0তম বছরে আমাদের যে ইনভেস্টমেন্টটা সেটা তো মাইনাস ফিগারে আছে, তার সাথে যখন এই ক্যাশ ইনফ্লো অ্যাডজাস্ট করব, মানে যোগ বিয়োগটা সমাধান করব, তখন সরাসরি নিট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। ঠিক আছে, মানে এই যে প্রথম বছরে যে ক্যাশ ইনফ্লো আর দ্বিতীয় বছরে যে ক্যাশ ইনফ্লো, এই দুইটাকে যোগ করলে পাওয়া যায় টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর 0তম বছরে আমাদের ইনভেস্টমেন্ট, হ্যাঁ ওইটার প্রেজেন্ট ভ্যালু আমি বের করে রাখছি। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে ইনভেস্টমেন্ট মাইনাস করলেই তো নিট প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। তো এখানে বক্সের মধ্যে কিন্তু আমাদের যোগ বিয়োগটা অটো হয়ে যাচ্ছে। আমি যেহেতু 0তম বছরটা দেখাইছি, তাহলে 0তম বছরে আমার ইনভেস্টমেন্টটা অলরেডি মাইনাস ফিগারে আছে। হ্যাঁ, আবার 1-এর ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু, 2-এর ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু, এখন এই দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর বিনিয়োগটা যদি টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে মাইনাস করি তাহলে তো এনপিভি চলে আসে। তো এইখানে আমরা জাস্ট যোগ বিয়োগটা করলেই সরাসরি এনপিভির মান পেয়ে যাব। এনপিভির মান আসে 34,43,090.908। এটি হচ্ছে আমাদের এনপিভি। আমাদের প্রশ্নে এনপিভি বের করতে বলছে, আমরা এনপিভি বের করে ফেলছি। আশা করছি 6 নম্বর অঙ্ক সবাই বুঝতে পারছো। 6-এর পর 7 নম্বর অঙ্ক সমাধান করব এখন। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে ব্রোয়ার ইনকর্পোরেশন জাস্ট কনস্ট্রাক্টেড এ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন ঘানা। ব্রোয়ার ইনকর্পোরেশন তারা ঘানাতে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করবে। দ্য কনস্ট্রাকশন কস্ট ইজ 9 বিলিয়ন ঘানাইয়ান সিডি। আচ্ছা, এই যে ঘানার মুদ্রার নাম হচ্ছে ঘানাইয়ান সিডি। তো এই কনস্ট্রাকশনে কস্ট হবে 9 বিলিয়ন ঘানাইয়ান সিডি। 9 বিলিয়ন বলতে আমরা বুঝি 900 কোটি সিডি। হ্যাঁ, ব্রোয়ার ইন্টেন্ডস টু লিভ দ্য প্ল্যান্ট ওপেন ফর 3 ইয়ার্স। ব্রোয়ার চাচ্ছে এই প্রজেক্টটা 3 বছর চালু থাকবে। ডিউরিং দ্য 3 ইয়ার্স অফ অপারেশন, এই 3 বছরের অপারেশনে সিডি ক্যাশ ফ্লোজ আর এক্সপেক্টেড টু বি 3 বিলিয়ন সিডি, 3 বিলিয়ন সিডি অ্যান্ড 2 বিলিয়ন সিডি রেসপেক্টিভলি। মানে ব্রোয়ার যেহেতু এই প্রজেক্টটা 3 বছর চালাবে, হ্যাঁ এই 3 বছরের মধ্যে ক্যাশ ইনফ্লো হবে কেমন, প্রথম বছর 3 বিলিয়ন সিডি, দ্বিতীয় বছর 3 বিলিয়ন সিডি এবং তৃতীয় বছর 3 বিলিয়ন সিডি। সো এগুলো হচ্ছে ক্যাশ ইনফ্লো। ঠিক আছে, 3 বিলিয়ন সিডি, 3 বিলিয়ন সিডি, 2 বিলিয়ন সিডি, এগুলো হচ্ছে ক্যাশ ইনফ্লো। আর অঙ্কটা 3 বছর মেয়াদি এবং আমাদের বিনিয়োগ হচ্ছে 9 বিলিয়ন সিডি। ঠিক আছে, সো এগুলো একটু মনে রাখবা যে আমরা একটা প্রজেক্টে 9 বিলিয়ন সিডি বিনিয়োগ করব। 3 বছর এই প্রজেক্ট থেকে আমরা আয় করতে পারবো। প্রথম বছর 3 বিলিয়ন সিডি, দ্বিতীয় বছর 3 বিলিয়ন সিডি এবং তৃতীয় বছর 3 বিলিয়ন সিডি। এগুলো হচ্ছে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বা ক্যাশ ইনফ্লো। অপারেটিং ক্যাশ ফ্লোস উইল বিগিন 1 ইয়ার ফ্রম টুডে। এই যে অপারেটিং ক্যাশ ফ্লো, মানে এই যে উপরের যে কথাগুলো বলতেছে, অপারেটিং ক্যাশ ফ্লো উইল বিগিন 1 ইয়ার ফ্রম টুডে, এখন থেকে 1 বছর পর অপারেটিং ক্যাশ ফ্লো আসা শুরু করবে। ঠিক আছে, তার মানে আমি বছর শেষে এই ক্যাশ ফ্লো গ্রহণ করতে পারবো। অপারেটিং ক্যাশ ফ্লো মানে ব্যবসা পরিচালনার মাধ্যমে যেই নগদ আন্তঃপ্রবাহ আমার কাছে আসে সেটাকে আমরা বলি অপারেটিং ক্যাশ ফ্লো। তো অপারেটিং ক্যাশ ফ্লো উইল বিগিন 1 ইয়ার ফ্রম টুডে, এখন থেকে 1 বছর পর অপারেটিং ক্যাশ ফ্লো আসা শুরু করবে। তার মানে আমি বছর শেষে, হ্যাঁ, প্রথম যে ক্যাশ ইনফ্লো সেটা পাবো। তারপর দ্বিতীয় বছর শেষে আমি দ্বিতীয় বছরে যে ক্যাশ ইনফ্লো সেটা পাবো এবং তৃতীয় বছর শেষে তৃতীয় বছরের ক্যাশ ইনফ্লোটা আমি পাবো। এটাই বুঝাইছে। অ্যান্ড আর রিমিটেড ব্যাক টু দ্য প্যারেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, এবং প্রত্যেক বছর শেষে সেই টাকা প্যারেন্ট কোম্পানির কাছে ফেরত দেওয়া হবে, মানে প্যারেন্ট কোম্পানির কাছে পাঠানো হবে। এইভাবে মনে রাখতে পারো যে রিমিটেড ব্যাক টু দ্য প্যারেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার, প্রত্যেক বছর শেষে সেই টাকা প্যারেন্ট কোম্পানির কাছে পাঠানো হবে বা ফেরত দেওয়া হবে, এটা বলতে পারি আমরা। অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, 3 বছর শেষে ব্রোয়ার এক্সপেক্ট টু সেল দ্য প্ল্যান্ট ফর 5 বিলিয়ন সিডি। 3 বছর শেষে ব্রোয়ার এই প্ল্যান্ট 5 বিলিয়ন সিডিতে বিক্রি করতে পারবে। সো 3 বছর শেষে যদি 5 বিলিয়ন সিডিতে এই প্ল্যান্টটা বিক্রি করে সেটাকে আমরা সালভেজ ভ্যালু বলবো। সালভেজ ভ্যালু কত, 5 বিলিয়ন সিডি। তারপর বলা হয়েছে দ্য ব্রোয়ার হ্যাজ এ রিকোয়ার রেট অফ রিটার্ন 17%, বাট্টার হার দেওয়া আছে 17%। ইট কারেন্টলি টেক্স 8,700 সিডি টু বাই $1। মানে $1 ক্রয় করার জন্য 8,700 সিডি ব্যয় করতে হয়। এটা একটা এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, $1 সমান হচ্ছে 8,700 সিডি। এই যে $1
ইকাল টু 8,700 সিডি। এটা একটা এক্সচেঞ্জ রেট, মানে তুমি যদি $1 ক্রয় করতে চাও তাহলে 8,700 সিডি ব্যয় করতে হবে। অ্যান্ড দ্য সিডি ইজ এক্সপেক্টেড টু ডেপ্রিসিয়েট বাই 5% পার ইয়ার, এবং এই সিডি প্রতি বছর 5% করে ডেপ্রিসিয়েট হবে। তার মানে আজকে তুমি যেই এক্সচেঞ্জ রেটে ডলার পাবা, পরের বছর এই একই এক্সচেঞ্জ রেটে ডলার পাবা না, 5% সিডি ডেপ্রিসিয়েট হবে। তার মানে বেশি পরিমাণ সিডির মাধ্যমে তোমাকে ডলার ক্রয় করতে হবে। ঠিক আছে, সো যখন সিডি ডেপ্রিসিয়েট হয় তখন আমরা হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ রেটটা নতুন করে তৈরি করে নিব। এখানে প্রতি বছর 5% করে সিডি ডেপ্রিসিয়েট হবে, মানে সিডি দুর্বল হবে, প্রতি বছর সিডি দুর্বল হবে ডলারের তুলনায়। তার মানে আমাকে হচ্ছে বর্তমানে আমি যে পরিমাণ সিডির মাধ্যমে $1 পাই, পরবর্তী বছরে এই সিডির মাধ্যমে আমি $1 পাবো না, আর একটু বেশি লাগবে, ওই যে 5% পরিমাণ বেশি লাগবে। হ্যাঁ, 5% বেশির মাধ্যমে আমি হচ্ছে $1 পাবো, তারপরে বছর হ্যাঁ এইভাবে বাড়তে থাকবে, আরও 5% বেশি লাগবে। ঠিক আছে, এখন বলছে ডিটারমাইন দ্য এনপিভি ফর দিস প্রজেক্ট। এই প্রজেক্টের এনপিভি বের করো। শুড ব্রোয়ার বিল্ড দ্য প্ল্যান্ট? ব্রোয়ার কি এই প্ল্যানটা বিল্ড করবে? এই বিষয়ে মন্তব্য করতে বলছে। যদি এনপিভি পজিটিভ হয় তাহলে বিল্ড করবে, আর যদি এনপিভি নেগেটিভ হয় তাহলে তো লস হচ্ছে, তাহলে বিল্ড করবে না, ওরকম মন্তব্য করতে হবে। তো আমরা প্রথমত এইখানে যেহেতু বলছে যে আমাদের সিডি প্রতি বছর 5% করে ডেপ্রিসিয়েট হবে, তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট নতুন করে তৈরি করতে হবে। ঠিক আছে, জিরোর এক্সচেঞ্জ রেট কত? জিরোর এক্সচেঞ্জ রেট দেওয়াই আছে এটা। ঠিক আছে, মানে এই যে এখন এক্সচেঞ্জ রেট দেওয়াই আছে, এইটা দেওয়াই আছে। হ্যাঁ, কিন্তু ইয়ার 1 2 3 অঙ্কটা 3 বছরের না, তো ইয়ার 1 2 3-র যেই এক্সচেঞ্জ রেটটা সেটা আমাকে একটু তৈরি করতে হবে। আমরা ওয়ার্কিংস করব ক্যালকুলেশন অফ এক্সচেঞ্জ রেট ব্র্যাকেটে ইয়ার, তারপর ইয়ার সমান সূত্র বসাবো S0 1 + i হোল টু দি পাওয়ার n। এরপরে লিখবো যে ফর ইয়ার জিরোতে এক্সচেঞ্জ রেটের সূত্রর মধ্যে মান বসাই দিব। S0 বলতে আমরা বুঝি কারেন্ট এক্সচেঞ্জ রেট। হ্যাঁ, তো কারেন্ট এক্সচেঞ্জ রেটে আমরা দেখতে পাচ্ছি $1 সমান হচ্ছে 8,700 সিডি। সো S0 পরিবর্তে আমরা 8,700 সিডি বসাবো, 8,700। তারপরে 1 + i, এই আই এর মান আমরা হচ্ছে 5% বসাবো, মানে যখন সিডি ডেপ্রিসিয়েট হবে তখন আই এর মান 5%, যদি অ্যাপ্রিসিয়েট হয় তাহলে কিন্তু আয়ের মানটা মাইনাস করে দিতে হবে, -5% ইউজ করতে হবে। ঠিক আছে, যখন সিডি ডেপ্রিসিয়েট হবে অর্থাৎ সিডি দুর্বল হবে প্রতি বছর, হ্যাঁ তখন কিন্তু আমরা এই যে প্লাস আই লিখছি, আয়ের মানটা কিন্তু 0.05 লিখছি। আর যদি হচ্ছে অ্যাপ্রিসিয়েট হইতো সেই ক্ষেত্রে কিন্তু এই 5%-এর জায়গায় আমরা হচ্ছে -5% ইউজ করতাম। ঠিক আছে, সো ডেপ্রিসিয়েট হইলে আমরা +0.05 লিখবো, অ্যাপ্রিসিয়েট হইলে -0.05 লিখবো। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে আয়ের মানটা প্লাসই লিখছি, হ্যাঁ 0.05 লিখছি। আর সময়টা হচ্ছে কত? সময়টা হচ্ছে 0, তাহলে সময়টা 0 বসাইলাম, আমাদের ওই 8,700ই আসবে, 8,700 সিডি পার $। এরপর ইয়ার 1-এ আমরা সেম সূত্রের মধ্যে মান বসাই দিব। ঠিক আছে, জাস্ট সময়টা আমরা 1 বসাবো। সেই ক্ষেত্রে 1 নম্বর বছরে হ্যাঁ আমরা যদি হচ্ছে এক্সচেঞ্জ রেট জানতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 9,135 সিডির মাধ্যমে $1 ক্রয় করা যাবে। তারপর ইয়ার 2-তে আমাদের এক্সচেঞ্জ রেট জাস্ট পাওয়ারটা 2 বসাই দিব, 9,592 সিডি আসে পার $। মানে প্রতি $, ক্রয় করার জন্য 9,592 সিডি লাগবে। এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, ইয়ার 2 এর এক্সচেঞ্জ রেট। আর ইয়ার 3-র এক্সচেঞ্জ রেট হচ্ছে আমরা জাস্ট পাওয়ারটা 3 বসাবো, সেক্ষেত্রে 10,071 সিডি পার $, অর্থাৎ $1 কেনার জন্য আমার 10,071 সিডি খরচ করতে হবে। ঠিক আছে, 10,071 সিডি খরচ করতে হবে। তো আমরা এক্সচেঞ্জের বের করে ফেলছি, 0 1 2 3 এই পর্যন্ত আমার লাগবে। এক্সচেঞ্জের বের করার পর এখন আমরা কিন্তু এনপি বের করতে পারবো। ওই যে আগের মতোই 6 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করব। প্রথমে ইয়ার, আমরা ইয়ার 0টা লিখবো। হ্যাঁ, 0-তে আমরা 9 বিলিয়ন ঘানাইয়ান সিডি ব্যয় করব, তার মানে 900 কোটি সিডি। হ্যাঁ, 900 কোটি সিডি। তো আমরা ক্যাশ ফ্লো ব্র্যাকেটে সিডি লিখবো 900 কোটি, এই যে 9 লিখবো, তারপর এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 90 কোটি, 900 কোটি। হ্যাঁ, 900 কোটি পাশে ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, মানে আমি বিনিয়োগ করলে টাকা চলে যায় এই জন্য ব্র্যাকেট দিব। আর ক্যাশ ইনফ্লো সেগুলো কিন্তু পজিটিভ থাকবে। ঠিক আছে, যেমন প্রথম বছর আমার কাছে আসবে কত টাকা, প্রথম বছর আমার ক্যাশ ইনফ্লো 3 বিলিয়ন, দ্বিতীয় বছর 3 বিলিয়ন, তৃতীয় বছর 3 বিলিয়ন, আর সালভেজ ভ্যালু হচ্ছে 5 বিলিয়ন সিডি। এগুলো সবই হচ্ছে ক্যাশ ইনফ্লো। হ্যাঁ, সো এখানে কিন্তু আর মাইনাস ইউজ করবা না। তো আমরা ইয়ার 1-এ 3 বিলিয়ন বা 300 কোটি সিডি, ইয়ার 2-তে 3 বিলিয়ন, এই যে 2 বরাবর 300 কোটি সিডি, তারপর 3 নম্বর বছরে 2 বিলিয়ন বা 200 কোটি সিডি, আর সালভেজ ভ্যালু হচ্ছে 5 বিলিয়ন, এটাও 3 নম্বর বছর শেষেই পাওয়া যাবে। সো
সালভেজ ভ্যালুর পাশে সালভেজ ভ্যালুর পাশে 3 লিখে ব্র্যাকেটে সালভেজ ভ্যালু লিখে দিবা। সালভেজ ভ্যালু হচ্ছে 5 বিলিয়ন বা 500 কোটি সিডি। এখন ক্যাশ ফ্লো যেহেতু সিডিতে আছে, আমরা ডলারে কনভার্ট করব। তো আমাদের 3 নম্বর কলামটা হবে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট ওই যে আমরা বের করছিলাম না, জিরোর এক্সচেঞ্জ রেট 8,700, তারপরে ইয়ার 1, 2, 3, হ্যাঁ ওই এক্সচেঞ্জ রেটগুলো বসাইলাম। সালভেজ ভ্যালুর এক্সচেঞ্জ রেট কিন্তু ওই যে আগের বছরের, মানে এই যে 3 নম্বর বছরের যে এক্সচেঞ্জ রেটটা, সেটাই কিন্তু সালভেজ ভ্যালুর এক্সচেঞ্জ রেট। সালভেজ ভ্যালুর জন্য কিন্তু নতুন করে আর এক্সচেঞ্জ রেট বাইর করতে হবে না, কারণ সালভেজ ভ্যালু টাকাটাও 3 নম্বর বছরের টাকা। আর 3 নম্বর বছরের এক্সচেঞ্জ রেট তো আমার কাছে আছে 10,071। ওই 10,071ই সালভেজ ভ্যালুর এক্সচেঞ্জ রেট হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, সালভেজ ভ্যালুর জন্য এক্সচেঞ্জ রেট কখনোই বের করতে হবে না। সালভেজ ভ্যালুর জন্য পিভি ফ্যাক্টর কখনোই বের করতে হবে না, কারণ ওই যে 3 নম্বর বছরের যে পি ফ্যাক্টর, সেইটাই সালভেজ ভ্যালুর পি ফ্যাক্টর। ঠিক আছে, তো আমরা এক্সচেঞ্জ রেটগুলো লিখলাম। এখন আমি যেহেতু ক্যাশ ফ্লো ডলারে চাচ্ছি, সো ভাগ করতে হবে, 2কে 3 দিয়ে ভাগ করতে হবে। এই ক্যাশ ফ্লো সিডিকে আমরা এক্সচেঞ্জ রেট দিয়ে ভাগ করব, তাহলে ক্যাশ ফ্লো ডলারে পাওয়া যাবে। সো ডলারে পাওয়া গেল। তারপর পি ফ্যাক্টর 17%, জিরোর পি ফ্যাক্টর 1, এটা সবসময় 1ই হবে। পরের বছরগুলো তোমরা বের করে নিবা। প্রথম বছরের পি ফ্যাক্টর 0.8547, দ্বিতীয় বছর পি ফ্যাক্টর 0.7305, তৃতীয় বছর পি ফ্যাক্টর 0.6244। আবার সালভেজ ভ্যালুর পি ফ্যাক্টর কিন্তু ওই যে এইটাই, এটা যেহেতু 3 নম্বর বছরের পি ফ্যাক্টর, সালভেজ ভ্যালু তো 3 নম্বর বছরেরই টাকা, তো তার পি ফ্যাক্টর নতুন করে বের করা দরকার নাই, 0.6244ই হবে। এখন এই পি ফ্যাক্টরের সাথে ক্যাশ ফ্লো ডলার গুণ করলে আমরা প্রেজেন্ট ভ্যালু ডলারে পেয়ে যাব। এখন জিরোর যেহেতু প্রেজেন্ট ভ্যালুটা আছে, মানে আমাদের ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা যেহেতু মাইনাস ফিগারে আছে, হ্যাঁ, সো এই সবগুলা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর তার থেকে ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনসিওটা মাইনাস যাবে, আলটিমেটলি আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। ঠিক আছে, মানে এইখানে আমাদের ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালুটা মাইনাস ফিগারে রেখে দিয়েছি, আর ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুগুলো এখানে আছে। ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের এনসিও মাইনাস ফিগারে আছে। সো এই মাইনাস ফিগারের সাথে এই প্লাসগুলো অ্যাডজাস্ট করার পরে আমরা সরাসরি যেটা পাবো সেটা হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। এখানে আমাদের -91,323 আসছে। সো এটা যেহেতু নেগেটিভ, এনপিভি নেগেটিভ মানে লস, সো আমরা এই প্রজেক্ট বিল করব না, লিখবো সিন্স দ্য প্রজেক্ট হ্যাজ এ নেগেটিভ এনপিভি। যেহেতু এই প্রজেক্টের এনপিভি নেগেটিভ, ব্রোয়ার শুড নট বিল্ড দ্য প্ল্যান্ট। ব্রোয়ার এই প্ল্যান্ট বিল্ড করা উচিত না ব্রোয়ারের। এইভাবে আমরা মন্তব্য করব। 7 নম্বর অঙ্কটার মতোই 8 নম্বর অঙ্ক, তোমরা 8 হোমওয়ার্ক করবা। ঠিক আছে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক থাকবে 6, 7 এবং 8। আশা করছি আজকের ক্লাস সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।